গভর্নমেন্ট সেক্টরে জবের ফ্লেক্সিবিলিটি আছে, জব সিকিউরিটি আছে, বেনিফিট, রিটায়ারমেন্ট আছে, আপনার মেডিকেল আছে, তারপর সিক লিভ আছে, পার্সোনাল লিভ আছে, ভ্যাকেশন লিভ আছে। আপনার যখন যেখানে খুশি তখনই সেখানে আপনি যেতে পারতেছেন। মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা থাকে, তাহলে আপনি ট্রাই করতে পারবেন সরকারি চাকরিতে। সরকারি চাকরি এখানে একটা বিউটি অফ আমেরিকা এটাই যে এখানে আপনার সরকারি চাকরিতে ঢুকতে বয়স লাগে না। তিনি সরকারি চাকরি করতে আগ্রহী, কিন্তু তিনি জানেন না শুরুটা করবেন কিভাবে, কিভাবে আসলে শুরু করবেন এবং পরের ধাপগুলো কি হবে। সিটি জব এবং স্টেট জবগুলোর জন্য সিটিজেন লাগে না, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট ছাড়া। আর শুধুমাত্র সিটিজেন লাগে হলো ফেডারেল গভর্নমেন্ট জবে। কেন সরকারি চাকরি করবেন, অর্থাৎ যেটি আমরা শিরোনাম ঠিক করেছি, সরকারি চাকরি করার দরকারটা কি, না করলে কি হয়, আর করলে লাভটা কি, শান্তিটা কোথায়? সরকারি চাকরি এই জন্যই করবেন যে যেখানে আপনার বেনিফিট আছে প্রচুর, এবং যদি আপনার ওইরকম এডুকেশন থাকে, এক্সপিরিয়েন্স থাকে, সেখানে যে স্যালারি কম আছে সেটাও বলা যাবে না, প্রচুর স্যালারিও আছে। তো এই জন্যই আপনার আমি মনে করি যে যদি অন্য জবে বেশি আর্ন করেন, তারপরেও গভর্নমেন্ট সেক্টরে জব পাশাপাশি যদি আপনারা রাখতে পারেন, ইটস ফাইন। কারণ হলো যে গভর্নমেন্ট সেক্টরে জবের ফ্লেক্সিবিলিটি আছে, জব সিকিউরিটি আছে, বেনিফিট, রিটায়ারমেন্ট আছে, আপনার মেডিকেল আছে, তারপর সিক লিভ আছে, পার্সোনাল লিভ আছে, ভ্যাকেশন লিভ আছে। আপনার যখন যেখানে খুশি তখনই সেখানে আপনি যেতে পারতেছেন, একটা ফ্লেক্সিবিলিটি আছে লাইফের। অর্থাৎ একদিকে মানসিক শান্তির বিষয়টি আপনি বলছেন, অন্যদিকে বলছেন যে এর পাশাপাশি কিছু সুবিধা রয়েছে। লিভ সুবিধা তো বললেনই আপনি, হেলথ সিকিউরিটিতে ইন্স্যুরেন্স থেকে শুরু করে আরো নানা ধরনের সুযোগ সুবিধা এই সরকারি চাকরিগুলোতে পাওয়া যাচ্ছে। কিন্তু চাইলে তো সবাই কি সরকারি চাকরি করতে পারবে, অর্থাৎ যোগ্যতাটা কি লাগবে? হ্যাঁ, সবাই করতে পারবে যদি আপনার মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা থাকে, তাহলে আপনি ট্রাই করতে পারবেন সরকারি চাকরিতে। সরকারি চাকরি এখানে একটা বিউটি অফ আমেরিকা এটাই যে এখানে আপনার সরকারি চাকরিতে ঢুকতে বয়স লাগে না, অ্যাকসেপ্ট আপনার ল এনফোর্সমেন্ট পজিশনগুলো ছাড়া। তাই এখন ল এনফোর্সমেন্ট পজিশনগুলো ছাড়া যদি অন্যান্য জবগুলোর জন্য আপনি চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনার এইজটা ম্যাটার করতেছে না। আপনি যে কোনো এইজেই আপনি গভর্নমেন্ট সেক্টরে ইন হইতে পারেন। সাধারণত কারা ঢুকছেন, যারা বাংলাদেশে পড়াশোনা করে এসেছেন তারা, নাকি এখানে যারা পড়াশোনা করছেন তারা? সবাই ঢুকতেছে, যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছে তারাও ঢুকতেছে, এখানে যারা পড়াশোনা করছে তারাও ঢুকছে। এখন এইটা বাংলাদেশের পড়াশোনা আর এখানকার পড়াশোনা এখন তো ইকুইভ্যালেন্সি করা যায়। হ্যাঁ, বাংলাদেশে মাস্টার্স করে আসলে এখানে ইকুইভ্যালেন্ট মাস্টার্সই দিচ্ছে এখন, তাহলে কেন সে ঢুকবে না? তাহলে এই ইকুইভ্যালেন্টের বিষয়টি, অর্থাৎ অনেকের কাছে শিক্ষাগত যোগ্যতা আছে, সনদ আছে, কিন্তু তিনি জানেন না কোথা থেকে শুরু করবেন। তিনি সরকারি চাকরি করতে আগ্রহী, কিন্তু তিনি জানেন না শুরুটা করবেন কিভাবে, কিভাবে আসলে শুরু করবেন এবং পরের ধাপগুলো কি হবে। যদি আপনার এডুকেশন থাকে মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি, তাহলে আপনার প্রথম কাজটাই হবে হলো আপনার সার্টিফিকেটগুলোকে ইভ্যালুয়েশন করে নেওয়া। ইভ্যালুয়েশনে বেশ কিছু এজেন্সি আছে, সেই এজেন্সিগুলোতে গেলেই আপনার তারা ইভ্যালুয়েশন করে দেবে। আপনার ইভ্যালুয়েশন পাওয়ার পরে আপনি দেখবেন যে ওই ইভ্যালুয়েশনে তারা আপনাকে কি দিল, ইকুইভ্যালেন্সি, ইউএসএ ইকুইভ্যালেন্সি। এখন ইউএসএ ইকুইভ্যালেন্সি যদি আপনাকে হাই স্কুল ডিপ্লোমা দেয়, ওই লেভেলে যে জবগুলো আছে সেগুলোর জন্য ট্রাই করবেন। আর যদি ইউএসএ ইকুইভ্যালেন্ট অ্যাসোসিয়েট ডিগ্রি দেয়, সেই লেভেলের জবগুলো ট্রাই করবেন। আর যদি ইউএসএ ইকুইভ্যালেন্সি আপনার ব্যাচেলার ডিগ্রি দেয়, তাহলে আপনি সেই লেভেলের জবগুলোর জন্য ট্রাই করবেন। কিন্তু চাকরি কোথায় আছে সেটা তিনি কিভাবে জানবেন? গভর্নমেন্ট সেক্টর জবগুলো তো যে বিভিন্ন ইয়েতে আছে, আপনার ওয়েবসাইটগুলো আছে, যেমন আপনার সিটি জবগুলোর জন্য ডিসিএসে গেলেই আপনার তা দেখতে পাবে যে মান্থলি কত কি ওপেনিং আসতেছে। আবার স্টেট জবগুলোতে জন্য আপনার স্টেট জবগুলোর জন্য হলো যদি আপনি গুগলে সার্চ করেন নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস, তাহলে দেখবেন যে সিভিল সার্ভিসের পেজটা চলে আসতেছে। এখন ওখানে দেখতে পাবেন যে আপনার কি পজিশনগুলো ওপেনিং আছে। আর যদি আপনি ফেডারেল গভর্নমেন্টে যেতে চান, সেই ক্ষেত্রে USA.gov গেলে আপনি ফেডারেল গভর্নমেন্ট জবগুলো পেয়ে যাবেন। আর যদি কাউন্টি ওয়াইজ যেতে চান, কাউন্টি গভর্নমেন্ট যেখানে আছে, এখানে 3-4 ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে। এখন কাউন্টি গভর্নমেন্টের সাপোজ সাফো কাউন্টি, নাসো কাউন্টি, কুইন্স কাউন্টি, দেন ওয়েস্টার কাউন্টি, এই কাউন্টির ওয়েবসাইটগুলো গেলে ওখানে কাউন্টির গভর্নমেন্ট সেক্টর জবগুলো পাওয়া যাবে। এবং তিনি যেই এলাকায় জব করবেন, তিনি কি সেই এলাকার নাগরিক হতে হবে, নাকি এখানে বসে যে কোনো জায়গার জন্যই তিনি? না, যে কোনো জায়গায় করতে পারবেন, যে কোনো জায়গায় করতে পারবেন, সেটি স্টেট এবং ফেডারেল। হ্যাঁ, সাধারণত আমরা যেটি দেখি যে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা শুরুতে সিটি জবের ব্যাপারে আগ্রহ দেখিয়ে থাকেন, পরবর্তীতে যখন তার সিটিজেনশিপ, গ্রিন কার্ড এবং অন্যান্য বিষয়গুলো সম্পন্ন হয়, তখন তিনি ধীরে ধীরে স্টেট এবং ফেডারেল জবের দিকে যান, যেহেতু চাকরির ক্রাইটেরিয়াতে সেটি আছে।
এখন ঠিক আছে, আমরা জানলাম কোথায় পাওয়া যায়, আমাদের শিক্ষা সনদগুলো আমরা ইভ্যালুয়েশন করলাম, রাইট। তারপরে আবেদন কঠিন কি? আবেদন করাটা খুব কঠিন না, আবেদন করা খুবই ইজি। প্রত্যেকটা ওয়েবসাইটগুলোতে গেলেই ওরা যে আপনার সাইন ইন করতে বলবে বা একটা রেজিস্ট্রেশন করে ফেলতে বলবে, তারপরে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আপনি ওখানে রেজিস্ট্রেশন করলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আর সিটি জব এবং স্টেট জবগুলোর জন্য সিটিজেন লাগে না, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট ছাড়া। অ্যান্ড শুধুমাত্র সিটিজেন লাগে হলো ফেডারেল গভর্নমেন্ট জবে। ওকে। আর সিটি এবং স্টেটের আপনার লাগে না, সিটিজেনশিপ লাগে না। তারা গ্রিন কার্ড যদি থাকে বা ওয়ার্ক পারমিট যদি থাকে তাহলেই তারা করতে পারবে, শুধুমাত্র অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট ছাড়া। অর্থাৎ যে সার্কুলারটা দেয়া হয় সেখানে কি উল্লেখ করা থাকে আপনার কি কি এলিজিবিলিটি লাগবে? ওখানে লেখা থাকে, রাইট, লেখা থাকে, এবং একই সঙ্গে বেতন, সুযোগ সুবিধা সবকিছু ইন্ডিকেট করা থাকে। হ্যাঁ, সবকিছু। তার মানে যে কেউ যখনই আপনি কোনো একটা চাকরির ব্যাপারে আগ্রহী হবেন, আপনি ওই ওয়েবসাইটে যাওয়ার পরেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, একটা পরিষ্কার ধারণা পাবেন যে কি কি ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন, আপনার স্যালারি কত হচ্ছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি দরকার, আপনার লিগ্যাল স্ট্যাটাস কি দরকার, সবকিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর আপনি চিন্তা করবেন আপনি এটিতে আবেদন করবেন কিনা। আবেদন করার পর আমরা আবেদন প্রক্রিয়া আমরা আসলে ধাপে ধাপে দর্শকদেরকে ধারণা দিতে চাই যে কিভাবে তিনি কাজটি করবেন। আবেদন করার পর এই চাকরির পরীক্ষার জন্য তাকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে? আবেদন করার পরে এখন ওখানে যখন সে আবেদন করবে তো ওখানে কিছু ওপেনিং এর মধ্যে বলা থাকে তাকে কি কি স্টাডি করতে হবে। হ্যাঁ, ওইটা দেখলেই সে বুঝতে পারবে যে ইংলিশ কোন পার্ট তাকে স্টাডি করতে হবে, ম্যাথের কোন পার্টটুকু তাকে স্টাডি করতে হবে, বা অন্যান্য কোশ্চেনগুলো যে আছে ওগুলো স্টাডি করতে হবে। অনেক জবে এখন আপনার সরাসরি ভাইভা দিয়ে নিয়ে যাচ্ছে, ফেস টু ফেসে হলেই তারা হায়ার করতেছে। আবার অনেকজন জবে রিটেন দিতে হচ্ছে, এমসিকিউ টেস্ট যেটা, তার দেন রিটেনে কোয়ালিফাইড করলে দেন আপনার ফেস টু ফেসে যেতে হচ্ছে। তো এখন আবেদন করাটা খুব সহজ, এবং আবেদন করার পরে যে প্রিপারেশনগুলো, এই প্রিপারেশনটা আসলে আমরা যেটা বাংলাদেশের রিডিং কম্প্রিহেনশন, রিডিং এক্সপ্রেশন, রিঅ্যারেঞ্জিং, দেন আপনার গ্রামাটিক্যাল কারেকশন, বেসিক ম্যাথগুলো করে আসছি, এগুলোই আসলে এক্সামে থাকে। অর্থাৎ যেহেতু আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে ইন্টারমিডিয়েট পাস, সেই হিসাবে এই লেভেলের একজন মানুষের আন্ডারস্ট্যান্ডিং এ যে বিষয়গুলো আসবে সেগুলোই হয়তো পরীক্ষা আসবে। এই ডিপেন্ড অন এডুকেশন, আপনি কোন পজিশনে যাচ্ছেন। ওকে, যদি ইন্টারমিডিয়েট পাশে জবে যান সেটা তাহলে সেই লেভেলের কোশ্চেনগুলোই হবে, আর যদি অ্যাসোসিয়েট ডিগ্রি লেভেলে যান সেই লেভেলের কোশ্চেনগুলোই হবে। আর যদি ব্যাচেলার লেভেলের কোনো জবে আপনি অ্যাপ্লাই করেন বা পরীক্ষা দিতে চান, সেই ক্ষেত্রে আপনার সেই লেভেলের কোশ্চেনগুলোর জন্য প্রিপেয়ার হতে হবে। এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো আমরা আপনার কাছ থেকে নিলাম, একজন সিটি জব, আপনি নিজেই সিটি জব করেন, স্টেট জব করেন, এবং সেই অভিজ্ঞতা থেকে আপনি দর্শকদেরকে বলেন। কিন্তু এখন আমরা যে অভিজ্ঞতা জানতে চাইবো আপনার কাছে, সেটি একেবারে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের চেয়ারম্যান হিসেবে, যার হাত ধরে প্রায় 1000-এর মতো বাংলাদেশি কমিউনিটির মানুষ এখন স্টেট, ফেডারেল এবং সিটিতে জব করছে। তার মানে আপনি পথ দেখাচ্ছেন তাদেরকে কিভাবে তারা এই চাকরিটা পেতে পারে। এখন আপনার অভিজ্ঞতা থেকে জানি, পরীক্ষাটা বাংলাদেশি কমিউনিটি যেহেতু 1000 পেয়েছে, তার মানে সম্ভব বাংলাদেশি কমিউনিটি আপনার আমার চারপাশের মানুষরাই তো পাচ্ছে, এটি সম্ভব। এই পরীক্ষার ধাপগুলোর জন্য অনেকে হয়তো পড়াশোনার মাঝখানে 10 বছর গ্যাপ, তিনি পড়াশোনা অনেক আগে করেছেন, এরপর কোনো না কোনো ভাবে ইমিগ্রেশনের মাধ্যমে তিনি আমেরিকায় শিফট করেছেন, এখানে এসে এখন তিনি ভাবছেন নতুন করে শুরু করবেন। তিনি একটা পড়াশোনা থেকে দূরে আছেন, এখন নতুন করে নিজেকে ঝালিয়ে নিতে হবে। তিনি তাকে আপনার প্রতিষ্ঠান কিংবা আপনারা কিভাবে সহযোগিতা করে থাকেন? এখন সাপোজ আপনার 10 বছর হলো আপনি পড়াশোনা থেকে একটু ব্রেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো রিট্রিভ করার জন্য আপনার সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম এভরি স্যাটারডে সানডে 5টা থেকে 8টা পর্যন্ত ক্লাস নেয়। সেই ক্লাসগুলোতে আপনার একটা রিজুমি কেমন হবে, একটা প্রফেশনাল রিজুমি কেমন হবে, একটা কভার লেটার কেমন হবে, আপনার একটা পরীক্ষা আসছে সামনে, আপনার পরীক্ষাতে কি কি টপিকস আসতে পারে, কি কি এই এক্সামগুলোতে আপনার কি কি পড়তে হবে, সেগুলো আপনার টিচ করা হচ্ছে। ইংলিশ, ম্যাথ, এগুলো টিচ করা হচ্ছে। সো আপনি যদি ওইখানে রেগুলার 3 মাস বা 6 মান্থ ক্লাস করেন, দেন দেখবেন যে আপনি অটোমেটিক্যালি রেডি হয়ে যাচ্ছেন যে কোনো এক্সামের জন্য। অর্থাৎ 3 থেকে 6 মাসের পরীক্ষাতে তিনি হয়তো পরীক্ষার জন্য প্রস্তুতি। আমরা আসবো পরের ধাপগুলোতে, কিন্তু আমরা জানি যে এই পরীক্ষার পাশাপাশি শুধুমাত্র আপনি রিটেন পরীক্ষার কথা বলছেন, ইন্টারভিউ, ভাইভা, সেটা অনেকের মধ্যে এক ধরনের জড়তা কাজ করে, ভাষাগত সমস্যা আছে,
বাংলাদেশ থেকে তিনি এসেছেন কিংবা এখানে অল্প কিছুদিন ধরে আছেন, তারা তো ওই ইন্টারভিউ ফেস করতে গিয়ে নানা ধরনের সমস্যা মনে করেন। সেই ইন্টারভিউ ফেস কিভাবে আসলে তাকে আপনারা উপযুক্ত করে তোলেন? আচ্ছা, ফেস টু ফেস, সুন্দর একটা কোশ্চেন করছেন। ফেস টু ফেসের ব্যাপারটা, যে রিটেনে যখন আপনি পাস করলেন তারপরে আপনাকে যেতে হবে ফেস টু ফেসে। অ্যান্ড ফেস টু ফেস ইন্টারভিউগুলোতে এইটার জন্য আমাদের সাকসেস কেরিয়ার কনসাল্টিং ফার্ম এভরি মান্থ আপনার একটা সেশন থাকে, ফেস টু ফেস সেশন। ফেস টু ফেস সেশনে আমি ইন্টারভিউ নেই এবং যারা জব পেয়েছে তারা থাকে, তারা ইন্টারভিউ নেয়। তাদের এক্সপিরিয়েন্সের আলোকে, আমার এক্সপিরিয়েন্সের আলোকে কী ধরনের কোশ্চেন হতে পারে, তারা কি কি কোশ্চেন প্র্যাকটিস করবে ফেস টু ফেসে যাওয়ার পরে, কিভাবে তারা কোশ্চেনগুলোকে উপস্থাপন করবে, এগুলো আসলে প্র্যাকটিস করানো হয় ক্লাসে। আচ্ছা, মানে ওয়ান টু ওয়ান যারা আপনাদের সেখানে স্টুডেন্ট হিসেবে আছেন তাদেরকে ওই প্র্যাকটিসটা করিয়ে নেওয়া হয়, রাইট। এবং তাদের মধ্যে যদি কোনো জড়তা থাকে কিংবা অন্যান্য বিষয়গুলো থাকে সেটি এটা দেখা যাচ্ছে যে 2-3টা সেশন অ্যাটেন্ড করলেই তার জড়তাটা কেটে যায়। সেক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, যিনি রিটেন পরীক্ষা পাশ করেছেন তিনি যাচ্ছেন ফেস টু ফেস ইন্টারভিউতে, তার মানে নিঃসন্দেহে তিনি মেধাবী, তিনি পাশ করেছেন। কিন্তু এই জায়গাটাতে এসে তাকে কি অনেক ভালো ইংরেজি জানতে হবে, নাকি তাকে বেসিক বিষয়টা কমিউনিকেশনের জায়গাটা থাকলেই চলবে? কারণ অনেকে মনে করেন আমি তো ভালো ইংরেজি জানি না। না, এখানে আসলে এদের এটা হলো যে ওরা ফ্লুয়েন্সি যাচ্ছে না, যে তাদের মতো যে আপনাকে ইংলিশটা বলতে হবে সেটা যাচ্ছে না। তারা যে কোশ্চেনগুলো আপনাকে করতেছে আপনি সেটা বুঝতে পারলেন কিনা এবং ওইভাবে আপনি আনসার করতে পারলেন কিনা, এই জিনিসটাই আসলে। ওরা কিন্তু ওদের মতো যে ফ্লুয়েন্সি আপনাকে হতে হবে, ফ্লুয়েন্সি ইংলিশ বলতে হবে, সেটা তাদের দরকার নাই। তারা শুধুমাত্র এটা চাচ্ছে যে আপনি সে কি বললো আপনি সেটা বুঝলেন কিনা এবং ওই প্রেক্ষিতে আপনি টু দ্য পয়েন্টে আনসারটা করতে পারলেন কিনা, এইটুকু হইলেই এনাফ। আপনি আমাদেরকে একটি ধারণা দিয়েছেন যে আপনার প্রতিষ্ঠান কিংবা যারা প্রস্তুতি নিচ্ছে তারা 3 থেকে 6 মাসের প্রস্তুতিতে পরীক্ষায় অ্যাটেন্ড করার যোগ্যতা অর্জন করে। কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করার পরে তিনি চাকরি পাওয়া অর্থাৎ চাকরির অফার লেটারটা হাতে পাওয়া পর্যন্ত মাঝখানের যে সময়টা, এটা আসলে কি ধরনের হয়ে থাকে? এটাও সে কন্টিনিউ থাকবে, ক্লাসে কন্টিনিউ থাকবে আনটিল সে আপনার 3-4টে এক্সাম পাস না করা পর্যন্ত। যখন সে পাস করে যাবে, হ্যাঁ, তখন কন্টিনিউ সে কিপ অ্যান্ড টাচে থাকবে। কিপ অ্যান্ড টাচে থাকবে, তার কোন জায়গা থেকে ইন্টারভিউ আসতেছে, কি কি ধরনের কোশ্চেন তাকে পড়তে হবে, আবারও সে রিভিউ করবে, রিভিউ করার অপশন আছে। কিন্তু একজন মানুষ রিটেন পরীক্ষা পাস করার পরে, ভাইভাতে পাস করার পরে কিংবা রিটেন পরীক্ষা যদি আমরা শুরুর ধাপটাই ধরি, তারপর তার অফার লেটার পেতে সিটি থেকে কিংবা স্টেট কিংবা ফেডারেল থেকে কতদিন সময় লাগতে পারে? ফেস টু ফেস হয়ে গেলে সময় লাগে না। আপনার রিটেনে হয়তো একটু রিটেন হওয়ার পরে 2 মাস 3 মাস 4 মাস পরে তারা ফেস টু ফেসের জন্য কল করা শুরু করে, বা 5 মাস। কিন্তু আপনার ফেস টু ফেস হয়ে গেলে, ফেস টু ফেস যদি ভালো করেন, হয়তো দেখা যাচ্ছে আপনাকে সেদিনই কংগ্রেচুলেশন বলে দিল, অথবা পরের দিনই আপনাকে ইমেল দিয়ে বা 1 সপ্তাহের মধ্যেই আপনাকে ইমেল দিয়ে জানাই দিল যে কংগ্রেচুলেশন। ওকে, এমনটা আমরা শুনেছি যে আপনি হয়তো পরীক্ষা দিয়ে রেখেছেন, তারা পরীক্ষা নিয়ে রেখেছে, কিন্তু এই মুহূর্তে হয়তো তাদের ওইভাবে হায়ারিংটা নেই, অর্থাৎ পজিশন নেই। তারা পরবর্তীতেও আপনাকে 1 বছর 2 বছর 3 বছর পর আপনাকে ডাকতে পারে। আপনি অন্য কাজ যেটি করছেন সেটি হয়তো অব্যাহত রাখছেন, 3 বছর পর আপনি যদি পাস করে থাকেন আপনাকে সেখান থেকে ওরা কি ডাকতে পারে? হ্যাঁ, ডাকতে পারে। কারণ হলো আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন, যে পরীক্ষাটা দেওয়ার পরে আপনি যে একটা স্কোর করলেন, ওখানে ওরা ওইটা এলিজিবল একটা লিস্ট করে রাখবে। ওই লিস্ট থেকে আপনার 1 by 1 তারা ডাকতে থাকবে। যদি ভালো স্কোর করেন সেই ক্ষেত্রে আপনার চান্সটা আগে আসবে, ডিপেন্ড অন স্কোর। দেন কেউ যদি 90 পায় তাকে আগে ডাকবে, 95 পেলে আগে ডাকবে, দেন 85, দেন 80, এইভাবে পর্যায়ক্রমে তারা ডাকতে থাকবে। এখন এই এলিজিবল লিস্টটা কতদিন থাকবে এটি হলো দেখার বিষয়। কিছু কিছু জবে 2 ইয়ার্স থাকে, কিছু কিছু জবে 3 ইয়ার্স এলিজিবল লিস্ট থাকে, কিছু কিছু জবে মোর দেন দ্যাট থাকে। অনেকেই ভাবেন যে আমি হয়তো যে চাকরিটি খুঁজছি, কিন্তু তিনি হয়তো র্যান্ডমলি পরীক্ষা দিচ্ছেন, তার প্রথম যে কোনো একটি চাকরিতে যখন অফার লেটার আসলো তিনি সেটা জয়েন করলেন, কিন্তু তিনি সেটি উপভোগ করছেন না, এই কাজটি সুযোগ সুবিধা কিংবা অন্য কিছু, তিনি আরো বেটার কিছু চান। তিনি যদি বেটার কিছু চান তাহলে তিনি কি পরবর্তীতে আবার পরীক্ষা দিয়ে সেটি চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। সে যদি সাপোজ, মানুষের স্বপ্নের তো শেষ নেই। আমি একটা জবে ঢুকছি, আমি আরো বেটার কিছু চাইতেই পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? তা এখন সে যখন একটা জবে ঢুকছে তাকে অবশ্যই সে ভালো করে এই জবটাতে ইন হয়েছে। এখন তার যদি আরো ড্রিম থাকে যে আমি আরো ভালো কিছু করতে চাই, সে আরো ভালো কিছু করতে পারবে, আরো উপরে উঠতে পারবে।
অর্থাৎ একটি চাকরিতে থেকেই আপনি অন্য চাকরিগুলোতে পরীক্ষা দিতে পারছেন ইজিলি। একটা ধারণা নেওয়ার জন্য, যেটি দর্শকরা হয়তো জানতে চাইবে, প্রশ্ন আসতে পারে যে এত সুযোগ সুবিধার কথা বলছেন, স্যালারিটা আসলে কত? কারণ সবাই যে কোনো চাকরির ক্ষেত্রে শুরুতে জানতে চায় স্যালারিটা কত। আমি জানি যে এক একটা পজিশনে হয়তো এক এক ধরনের স্যালারি সিটি কিংবা ফেডারেল স্টেট নির্ধারণ করে থাকে। অন এভারেজ আমরা যদি একটা সীমা করি যে এত থেকে এতর মধ্যে হয়ে থাকে শুরুতে, এবং পরবর্তীতে সেটি কি পরিমাণ বাড়ে? এখন এইটা ডিপেন্ড করবে আপনার কোন পজিশনে যাচ্ছেন। আপনি যদি হাই স্কুল ডিপ্লোমার পজিশনে যান, সেই ক্ষেত্রে আপনার ওদের স্টার্টিং স্যালারি 45,000, হ্যাঁ, 45 থেকে 50। আর যদি অ্যাসোসিয়েটে যান 50 to 55। আর যদি ব্যাচেলারে যান ইন অ্যাভারেজ, অ্যান্ড ব্যাচেলারে যদি যান 55 to 65, 70, 75। ডিপেন্ড করবে আপনি কোন পজিশনে যাচ্ছেন। এগুলো হলো রেগুলার আর কি, রেগুলার যেটা। কিন্তু আরো তো আপনার যদি ওইখানে কিছু আছে যে ব্যাচেলার ডিগ্রি চাচ্ছে প্লাস পাশাপাশি আপনার 4-5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে এই পজিশনগুলোর কিন্তু স্যালারি আরো হাই। ওকে, হ্যাঁ। তাহলে শুরুতে যারা যোগ দিচ্ছে তাদের কি এক্সপিরিয়েন্স থাকা দরকার আছে? না, এগুলো এন্ট্রি লেভেল পজিশনগুলোতে এক্সপিরিয়েন্স থাকার দরকার নাই। তারা এন্ট্রি রিটেনে এবং ফেস টু ফেসে কোয়ালিফাইড করলেই তারা জব পেয়ে যাবে। কিন্তু এই 3-4 বছর চাকরি করার পরে কি তার স্যালারি বাড়ে নাকি? না, প্রতি বছর স্যালারি তো প্রতি বছরই বাড়ে। স্যালারি আপনার প্রতি বছরই বাড়ে। বাংলাদেশে যেটা ইনক্রিমেন্ট বলতো, এখানে ওইটা ইনক্রিমেন্ট বলে না, ওইটা গ্রেড অনুযায়ী একটা আপনার পার্সেন্টেজ এভরি ইয়ারে বাড়ে। প্লাস এখানে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আপনার বিগ ইউনিয়ন আছে। ইউনিয়নের সাথে গভর্নমেন্টের এভরি ইয়ার কন্ট্রাক্ট হয়, 3% এভরি ইয়ার, 2%, 4% এরকম বাড়ে। কিন্তু আপনাকে যদি অপশন দেওয়া হয়, একটা বেসরকারি চাকরি আপনি করছেন, সেখানে আপনার ভালো একটা হয়তো স্যালারি স্ট্রাকচারটা ভালো, আর একটু কমে গিয়ে, যেহেতু আমরা যে স্যালারি স্ট্রাকচার আপনি বলছিলেন সিটি জবে, সেটি হয়তো অনেক বেসরকারি চাকরি থেকে কিছুটা কম। যদি বলা হয় এই বেশি স্যালারি ছেড়ে কম স্যালারিতে কেন আসবে, আপনি কি উত্তর দেবেন? এখানে আমি এটাই উত্তর দিব যে এখানে তো আপনার এই গভর্নমেন্ট সেক্টরের জবগুলোর প্রতি বছর বেতন বাড়তেছে। প্রতি বছর আপনি যে স্যালারিতে জয়েন করলেন, সাপোজ আপনি 50-তে জয়েন করছেন, প্রতি বছর দেখা যাচ্ছে আপনার 3,000, 4,000, 5,000 ইনক্রিমেন্ট বেড়ে যাচ্ছে বেতন। নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার জবের একটা সিকিউরিটি, ভালো স্ট্রং একটা সিকিউরিটি আছে, এবং এখানে ফ্লেক্সিবিলিটি আছে। ওই রকম হেডেক নাই যে প্রাইভেট সেক্টরে যে হেডেকগুলো থাকে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে তার অফিস শেষ, তারপরে তাকে ফোন রিসিভ করতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে, বা স্যাটারডে সানডে তার অফ থাকার কথা, কিন্তু স্যাটারডে সানডে তাকে কাজ করতে হচ্ছে। সরকারি ছুটির দিনগুলোতে কাজ করতে, এই জিনিসগুলো নাই। আবার এখানে আপনার ভালো রিটায়ারমেন্ট প্ল্যান আছে, মেডিকেল আছে, অন্যান্য বেনিফিটগুলো আছে, অন্যান্য ফান্ড যদি আপনি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে সেগুলো আছে, যে ফান্ডগুলোর সিকিউর হলো গভর্নমেন্ট। এবং একটা খুবই ভালো সুযোগ যেটি হয়তো এখন আপনি উল্লেখ করেননি, সেটা হলো ওভারটাইম করার সুযোগ। ওভারটাইম আছে, এবং ওভারটাইমের বিষয়টা একটু জানতে চাই আপনার কাছে। ওভারটাইম করলে কি পরিমাণ পেমেন্ট তিনি পাচ্ছেন, কতক্ষণ তিনি ওভারটাইম করতে পারবেন? এখন ওভারটাইমের ব্যাপারটা হলো সব পজিশনেই ওভারটাইম নেই। গভর্নমেন্ট সেক্টরে সব পজিশনগুলোতেই ওভারটাইম নেই, ডিপেন্ড করবে পজিশনগুলো। আপনার অনেক পজিশনেই ওভারটাইম আছে। ওভারটাইমগুলোতে আপনার হলো যে স্যালারিটা থাকে ওইটার 2/3 আপনি পাবেন। সাপোজ আপনার যদি $20 পার আওয়ার হয়, দেন ওভারটাইম করলে আপনি ওইটা $30 চলে যাবে। হ্যাঁ, ডিপেন্ড করবে আপনার কোন ডিপার্টমেন্টে বা কীভাবে আপনি কাজ করতেছেন। ওভারটাইমের ফ্যাক্টরটা আছে। ওভারটাইম যদি আপনার 50,000 হয়, ওভারটাইম করে দেখা যাচ্ছে আপনি 70,000 মেক করতেছেন, ইটস ফাইন। আপনি যতক্ষণ কাজ করলেন, যতক্ষণ কাজ, স্যাটারডে সানডে কাজ করলে আরো বেশি, আর সানডে কাজ করলে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে সানডে কাজ করলে আপনার ডাবল। হ্যাঁ, তারপরে আপনার গভর্নমেন্ট হলিডে গুলো যে আছে, এই গভর্নমেন্ট হলিডে গুলো যদি আপনি ওভারটাইম করেন সেক্ষেত্রে আরো ডাবল। ওকে, এবং একই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমের একটা ফ্যাসিলিটিস পাওয়া যায়, সেটা কবে থেকে শুরু হয়, কি কতদিন ধরে এটা সপ্তাহে করা যায়? এখন গভর্নমেন্ট সেক্টর গুলো তো আগে তো ছিলই না ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু এই করোনার পর থেকে আপনার ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট গুলোতেই ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিচ্ছে। 2 days ফ্রম হোম, 3 days ফ্রম অফিস। আবার কোনো কোনো অফিস 50-50 করে ফেলছে, যেমন আমার অফিসে 50-50, এক সপ্তাহে 2 দিন গেলেন, আরেক সপ্তাহে 3 দিন গেলেন। আবার আরেক সপ্তাহে সেটা, কারণ আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি পছন্দ করছেন না। না, ওইটা ফেডারেলের ব্যাপার। ওকে, সিটিতে স্টেটে এখনো আছে, সো আগের নিয়মেই এই সুবিধাটা পাওয়া আছে। অর্থাৎ অনেক সুবিধা। আশা করি আমাদের দর্শকরা উত্তর পেয়েছেন যে যেটি আমরা
আজকে আলোচনা করার চেষ্টা করেছি আপনি কি সরকারি চাকরি করবেন নাকি অন্য কাজ যেটিতে আপনি লাভ বেশি আছে মনে করছেন সেটি করবেন। এই দুটো বিষয়ের একটি তুলনামূলক চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের চেয়ারম্যান এমডি জামানের কাছ থেকে। অনেক ধন্যবাদ জামান ভাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ TVN24 সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আপনাদের পাশে আছে সবসময়। যদি কোনো কিছু হেল্প লাগে দেন 718-530-2605। এবং এখন আসলে হায়ারিংটা কেমন চলছে সেটাও যদি একটু জানিয়ে দেন। হ্যাঁ, এখন হায়ারিং আসলে ফেডারেল গভর্নমেন্টের মোটামুটি অনেকটা ফ্রিজ হয়ে আছে, হয়তো ভেরি রিসেন্ট ওপেন হয়ে যাবে, কিন্তু সিটি এবং স্টেটে স্টিল ওপেনিং আসতেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।